obesity and its control. তো obesity বা স্থূলতা এই বিষয়টা আলোচনা করার আগে আমার পরিচয়, আমি ডক্টর শেখ শিবলি নোমানী। আমি পাবলিক হেলথ ভলান্টিয়ার ফর ড্যানফোর্থ ইসলামিক সেন্টার এবং পাবলিক হেলথ এডুকেটর ফর টরন্টো পাবলিক হেলথ। তো ওবেসিটির এটা একটা এমন একটা মানব সমাজের জন্য জটিল রোগ, যেটা ম্যানেজ করাটা অত্যন্ত ডিফিকাল্ট। মডার্ন সায়েন্সের জন্য, মেডিকেল সায়েন্সের জন্য এটা একটা চ্যালেঞ্জ বটে। তো এর একটা গাইডলাইন, কিছুটা গাইডলাইন আমি আপনাদের সামনে রাখবো। আরো অনেক ডিসকাশন দরকার, তবে আজকে আমি শেয়ার করব। আমার আলোচনা পেশ করার পর আপনাদের সাথে আমার এটা নিয়ে শেয়ার। যারা জুমে আছেন তারা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। যারা ফেসবুক লাইভে আছেন তারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। প্রয়োজনীয় ফিডব্যাক আমি দিব ইনশাআল্লাহ পরবর্তীতে। তো আমার আলোচনার যে প্রারম্ভিক হলো যে প্রথমে আমরা যে ওবেস বা আমাদের যে স্থূলতা কার কতটুকু আছে, আমাদের অবস্থান কোথায়, সেখানে আমাদের যেতে হবে। তারপর এর ম্যানেজমেন্ট হিসেবে আমরা দৃষ্টি নিক্ষেপ করব যে আমাদের লাইফ স্টাইলে কি পরিবর্তন আমরা আনতে পারি, আমাদের ডেইলি অ্যাক্টিভিটি কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি যা আছে, সেটার পরে আমরা করব। এবং আমরা যেটা দেখব যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা আমাদের ক্যালোরি নিড কি আছে, সেটার সাথে আমরা খাদ্য তালিকায় কি কি পরিবর্তন আনতে পারি সেটা আমরা দেখব। তো এখানে ল্যাবরেটরি ডায়াগনোসিস কিছু একটা হয় না, বরং আমাদের মেজারমেন্ট, ওজন ইত্যাদির উপরে আমাদের এবং খাদ্য তালিকার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে। তো আমার পরবর্তী স্লাইড হলো যে আমাদের যে নর্মাল হেলথ, এই নর্মাল হেলথকে প্রভাবিত করে এই জিনিসগুলো, তার একটা চিত্র, একটা পাই চার্ট আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চার্টে যে 8% আছে যেটা মেডিকেল কন্ডিশন আমাদের থাকতে পারে। সেটা একটা সেপারেট ইস্যু, সেটা আজকে এগুলো আমাদের ডিসকাশনের ইস্যু মেইনলি নয়। আমরা মেইনলি ফোকাস করব লাইফ স্টাইলে আমাদের ওবেসিটি কিভাবে হচ্ছে সেটার উপরে। দ্বিতীয় হলো কতগুলো হেরিডিটারি বা ফ্যামিলি কন্ডিশন থাকে, সেটাও আজকের আলোচনার বিষয় নয়, সেটা হলো 15% অফ টোটাল 100%। তৃতীয় হলো যে এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রভাব যেটা আমাদের হেলথকে প্রভাবিত করে, সেটা হলো 17%। আর বাকি 60% হলো আমাদের জীবন প্রণালী, আমরা কিভাবে অভ্যস্ত, আমাদের লাইফ স্টাইলের উপর। লাইফ স্টাইল সম্পর্কে আমাদের কিছু বিষয় সামনে নিয়ে আসতে চাই। এখন লাইফ স্টাইলের মধ্যে যদি ওবেস হন আপনি, তাহলে ওবেসিটি আমাদের জন্য যে ব্যাধিগুলা নিয়ে আসে, সেই ব্যাধিগুলার ইম্পর্টেন্ট গুলা হলো স্ট্রোক হতে পারে, ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে টাইপ 2, গাউট হতে পারে, গল ব্লাডার ডিজিজ হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস জাতীয় কিছু রোগ হতে পারে। এগুলো হলো মেইন প্রকার যেগুলো ওবেসিটি বা স্থূলতা থেকে আমরা আক্রান্ত হই। একটা মেজর মেডিকেল কন্ডিশন আছে, সেটা হলো যে সেটাকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোমের বৈশিষ্ট্য হলো যে ব্যক্তি ওবেস হবেন, তার ডায়াবেটিস থাকতে পারে, তার লিপিড ম্যানেজমেন্ট ভালো নাও হতে পারে। যে প্রথম স্লাইড বাম পাশে যেটা আছে ডিসলিপিডেমিয়া, অর্থাৎ ইরেগুলার মানে লিপিডকে সে উনি ভালোভাবে কন্ট্রোল করতে পারেন না, আর তার হাইপার টেনশন থাকতে পারে বা হাই ব্লাড প্রেশার। এটাকে আরেকটু এক্সপ্লেন করলে যে মেটাবলিক সিনড্রোম যেটা, সেখানে তার ওবেস যেটা যে ফ্যাট জমা হয় সেটাকে বলা হয় ভিসারাল ওবেসিটি, অর্থাৎ আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো আছে যেমন লিভার, কিডনি, স্প্লিন, ইন্টেস্টিন, এগুলোতে ফ্যাট জমা হয় বেশি,
ভিসেরাল ওবেসিটি এবং যেটা আমাদের বেলি ফ্যাটও এটার প্রতিফলন। আরেকটা হলো যে তার হাই ব্লাড প্রেশার থাকবে আর তার হাই ট্রাইগ্লিসারাইডস হবে, যেটা লিপিডের যে ডিজিজ, যেটা কেমিক্যাল কন্ডিশন যে আমাদের ব্লাডে পাওয়া যায়। আরেকটা হলো নিচে দেখা যাচ্ছে না, লো ইন হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা যেটাকে আমরা বলি যে ভালো কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, সেটা অনেক কম থাকবে। এই ডিজিজটার আরেক নাম হলো যে সিনড্রোম এক্স বা এক্স সিনড্রোম। সেখানে এই কন্ডিশন গুলাই আছে যেটা আমরা দেখতে পাচ্ছি। আমি চেষ্টা করেছি যে সিডেন্টারি লাইফ স্টাইলকে আমরা বাংলাভাষীরা কিভাবে দেখব। তা বাংলা ট্রান্সলেশনে যাওয়ার আগে সিডেন্টারি লাইফস্টাইল যাদের, তাদের অবস্থা এমন যে তারা লিটল অর নো ওয়ার্কআউট, তারা কাজের জন্য সাধারণত বাইরে যায় না, তারা ইমব্যালেন্স ডায়েট খায়। তারপরে তারা হলো যে তাদের রিস্ক, তাদের মৃত্যু ঝুঁকি বেশি, মোর রিস্ক টু ডাই আর্লিয়ার ইন লাইফ, তাদের জীবন আর্লি লাইফে তাদের মৃত্যু হতে পারে। আরেকটা হলো তারা হলো মোর লাইকলি টু বি ফাউন্ড এট হোম, তাদেরকে ম্যাক্সিমাম সময় বাড়িতে পাওয়া যায়। আরেকটা হলো মোর লাইকলি টু বি ডিপ্রেসড, যে তারা সবসময় ডিপ্রেস থাকে, ডিপ্রেস মুডে থাকে। এই জন্য আমি বাংলা একাডেমি ডিকশনারি খোঁজ করে যেটা পেয়েছি যে সিডেন্টারির যে অর্থ তারা করেছেন যে কাজ সম্বন্ধীয়, সেটাই সিডেন্টারি। যেমন বসে বসে করতে হয় এমন কিছু তারা করে, ব্যক্তি সম্পর্কে, ব্যক্তির ক্যারেক্টার সম্পর্কে বলা হচ্ছে, অধিকাংশ সময় উপবিষ্ট থাকে এবং আসনাশ্রিত থাকে বা আসনারূপ থাকে তারা। আমরা একটা তাদের সম্পর্কে আইডিয়া পেলাম। পরবর্তী স্লাইডগুলো সেডেন্টারি লাইফ স্টাইলের ছবি কথা বলবে। যেমন এই ছবিটা, যে খাদ্য, ভালো খাদ্য খাবে, রিচ ফুড খাবে, সেটার দিকে খেয়াল বা ঝোঁক বেশি এবং আরামে থাকবে। এই ছবিটাও যদি আপনি দেখেন যে তারা প্রথম খোঁজ করবে যে জাঙ্ক ফুড গুলা তারা পছন্দ তাদের, সেটা তার পাশে থাকতেই হবে। ল্যাপটপ হলো তাদের শ্রেষ্ঠ বন্ধু অথবা স্মার্টফোন, আর আয়াসীয় পজিশন তাদের অন্যতম জীবন প্রণালী। যদি আপনার আর্লি এজের বাচ্চাকেও দেখেন, তার জীবন এইভাবে শুরু হয় যে সিডেন্টারি লাইফ স্টাইল, তাদের লাইফ এক্সপেক্টেন্সি খুব কম। কিভাবে বসে আছে আসনে, তার আশপাশে কি ফুড আছে আপনি দেখতে পাচ্ছেন, এবং টিভি তার সামনে আছে। এটা যদি দেখেন যে একটা ওয়ার্কিং লেডি যিনি ওয়ার্ক করেন, ওয়ার্কিং অ্যান্ড এ সিডেন্টারি লাইফ স্টাইল, তার লাইফ স্টাইল কিন্তু সিডেন্টারি। যেমন সকাল 7:43 সিটে বসে তার কাজ শুরু হয়েছে, 2:30 বাজে 14:29 আসে পা তুলে আরামে বসে সোফায় বসে সে তার ল্যাপটপে কাজ করছে, কন্টিনিউ করছে 20:36 বা 20:16 বা 8টা বাজেও সে সোফায় পা তুলে এভাবে আছে, এভাবে তার দিনের অধিকাংশ সময় কাটে। এটা হলো সেডেন্টারি লাইফ স্টাইলের একটা অন্যতম একটা নমুনা। কাজে আমরা দেখতে পাচ্ছি যে সেডেন্টারি লাইফ স্টাইল হলো আমার আপনার ওয়ার্সেস্ট এনিমি। এখান থেকে স্টিয়ার করে ক্লিয়ার হতে হবে, আমাদেরকে এই লাইফ স্টাইলকে বর্জন করতে হবে। এটা হলো আমার প্রথম স্টেপ আমরা নিতে পারি। এখন আমি একটু ফোকাস করব, দৃষ্টি নিক্ষেপ করব যে ওবেসিটির উৎপত্তি কোথায়। সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো হাউ ডাজ ওবেসিটি অকার, কিভাবে হয়। এখানে দুই পাশে দুইটা আপনি ছবি দেখতেছেন। বাম পাশের ছবিটাতে দেখানো হয়েছে যে আপনি যে ফর্মুলা বলা হচ্ছে যে সিম্পল, কিভাবে নিচে একটা ব্যালেন্স দেখানো হচ্ছে, একদিক ভারী আরেক দিক লাইট উপরে উঠে আছে। যে ফুড ইটেন, কি খাদ্য আমরা খেলাম, তারপরে আমার মোবিলিটি অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ, ব্যায়াম বা আমার লড়াচড়া কতটুকু হলো, ফুড ইটেন থেকে মাইনাস বাদ দিব আমার কাজ কতটুকু আমি করলাম। ব্যালেন্স করলে কাজ যদি আমার কম হয়, খাওয়া যদি বেশি হয়, সেটাই হবে ওয়েট গেইন। তাহলে ব্যালেন্স দ্বারা আমার যে বডির মাংসপেশি ঠিক রাখে, শরীরের সকল প্রয়োজন মিটিয়ে ব্যালেন্স লাইফ, সেটা কিন্তু হলো না। অপোজিট আরেক পাশের যেটা, সেখানে ব্যালেন্স খুব সুন্দরভাবে, ব্যালেন্স হলো এটা যে ক্যালোরি ইন ফুড বা বেভারেজে আপনি কতটুকু নিলেন। অপর পাশে ক্যালোরি আপনি
বডি ফাংশনের মাধ্যমে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে যা শরীরের জন্য প্রয়োজন সেটা খরচ করলেন, আর অতিরিক্ত কিছু ফ্যাট হিসেবে জমা হলো না। সেটা হলো আপনার ব্যালেন্স লাইফ। আমি পরের স্লাইডে যাচ্ছি যে কতগুলো সোশ্যাল ফ্যাক্টর আমাদের স্থূলতার জন্য, স্থূলতার অন্যতম কারণ হিসেবে জড়িত, উল্লেখ করার মতো। যেমন কৈশোরে স্থূলতা বাড়ে, কৈশোরের স্থূলতা, প্রেগনেন্সিতে ওবেসিটি বাড়ে, মধ্যবয়সী মহিলাদের ওবেসিটি বাড়ে, সদ্য বিবাহিত পুরুষদের ওবেসিটি হতে পারে, ধূমপান পরিত্যাগ করলে ওবেসিটি হতে পারে, ওয়েট গেইনড ডিউরিং হলিডে ডেজ, যখন আমরা হলিডেতে যাই তখন আমরা রিল্যাক্স থাকি, খাওয়া দাওয়া বাড়িয়ে দিই, সেটা সোশ্যাল ফ্যাক্টর যে এইভাবে ওবেসিটি আস্তে আস্তে শুরু হয়। এখন আমরা ফ্যামিলি ফ্যাক্টরটা একটু ডিসকাশন করব। যে দুইটা কথা বলে আমি এখানে শেষ করব। প্রথমে বলা হচ্ছে যে একটা পরিবারে যদি দুইটা সিবলিং, দুইটা ভাই বোন থাকে, তাদের একজন যদি ওবেস বা স্থূল হয়, তাহলে আরেকজনের রিস্ক হলো 40%। অপরদিকে স্পাউস বা হাজবেন্ড ওয়াইফের একজনের যদি ওবেসিটি থাকে, তাহলে আরেকজনের ওবেস হওয়ার সম্ভাবনা হলো 37%। এরপর আমরা আরো কতগুলো বিষয় দেখতে পারি। সেটা হলো যে সিটিং পজিশনে থাকলে, আপনার লং পিরিয়ড যদি সিটিং থাকি আমরা, তাহলে আমাদের রিস্ক গুলা হলো যে 1 নম্বর হলো তার হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যায়, তার ডায়াবেটিস বেড়ে যায়, তার ডিপ্রেশন বেড়ে যায়, এবং সার্টেন টাইপস ক্যান্সার তাদের হতে পারে। এটা মনে রাখতে হবে আমাদের, লম্বা সময় বসে থাকলে, পরিমিত ব্যায়াম করলেও ওবেসিটি আসতে পারে এবং আসবে। আমার পরের স্লাইডটা হলো যে এখানে ভাই আজান দিচ্ছে, একটু পরে বলেন, শুনি না কিছু। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কন্টিনিউ করছি যে ওবেসিটির উৎপত্তি কোথায়। এখন হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডি এখানে তুলে ধরা হয়েছে। সেখানে দেখাচ্ছে যে আমরা যে একটা ক্যান ড্রিঙ্ক খাই, সেই একটা ক্যান সোডা ড্রিঙ্ক যেটা আমরা খাই, পেপসি বলেন বা অন্যান্য কিছু বলেন, সেখানে হার্ভার্ড ইউনিভার্সিটি স্টাডি বলছে যে এটাতে হার্ট অ্যাটাকের রিস্ক বেড়ে যায় 20%। এই যে পিঙ্ক কালার এটা দেখছেন, সেই স্টাডিতে আবার বলা হচ্ছে যে 1 ক্যান সোডা বোতলে 10 চা চামচ চিনি থাকে, এবং এই এরকম সোডা যারা রেগুলার খায়, নিয়মিত খায় প্রায়, তাদের জন্য তাদের শ্বাসকষ্ট বা অ্যাজমা রিস্ক থাকে অনেক বেশি, এবং শ্বাসনালীজনিত রোগ সিওপিডি সেটার রিস্ক অনেক বেড়ে যায়। এখানে যে একটা চিত্র দেওয়া হয়েছে, সেখানে যিনি নোটবুক হাতে অন্যজনকে বলছেন, নিচে ছোট ছোট লেখা, হয়তো আমি নিজেও হচ্ছে যে এখানে যেটা দেখাচ্ছে যে সেটা হলো যে আপনি কি 24 ঘন্টায় 1 ঘন্টা ব্যায়াম করে বা অ্যাক্টিভিটি করে বেঁচে থাকতে চান, না 24 ঘন্টায় মৃত থাকতে পারেন। এই যে এই মোটা মানুষটাকে, এই যে হালকা মানুষটার এটাই অ্যাডভাইস। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের শরীরের অ্যাক্টিভিটি। এই অরিজিন যদি যখনই আমাদের শরীরের অ্যাক্টিভিটি থাকে না, তখনই ওবেসিটি ক্রমান্বয়ে বাড়তে থাকে। এখন আমরা আলোচনা করব যে এই ওবেসিটি ডায়াগনোস করতে যেটা কমন, যেটা এবং সবচেয়ে গ্রহণযোগ্য যে ডায়াগনোসিস, সেটা হলো শরীরের বিএমআই ক্যালকুলেট করা। এই বিএমআই হলো বডি মাস ইন্ডেক্স। তো এটার ব্যাপারে আমি একটা ডাইরেক্ট ভিডিও 1 মিনিটের আপনাদের সামনে প্রেজেন্ট করছি। মিস্টার তালওয়াকার এটাকে সুন্দরভাবে পেশ করছেন। আপনারা তার কথা শুনুন এবং দেখুন সে কিভাবে ড্র করছে।
Hi, this is Presh Talwalkar. In this video, I'm going to explain the mathematical formula for the body mass index, also known as the BMI. BMI is a way to estimate body fat from the two variables of weight and height. One way is to divide your weight in kilograms by your height in meters and square it. The equivalent formula in pounds and inches is to take your weight in pounds, multiplied by 703, and divided by your height in inches squared. So while the BMI gets talked about a lot, it's actually a relatively simple formula that's a ratio of your weight and height. So let's do an example of someone who weighs 200 pounds and has a height of 5 feet 10 inches. We convert that to 70 inches, and the BMI will be 200 times 703 divided by 70 squared. This is 28.7. To make sense of this number, we look at the different ranges. Below 18 is considered underweight, 18.5 to 24.9 is considered normal weight, 25 to 29.9 is overweight, and above 30 is considered the definition for obesity. So a BMI of 28.7 is in the range of overweight. We can similarly look at BMI by the following table. You can look and locate where your height and weight are, and it'll tell you which range you're in. So a person who is 200 pounds and 5 feet 10 would be about where the black dot is, which is in the range of being overweight. Hi, this is Presh Talwalkar. In this video, I'm going এই বিএমআই ছাড়াও অন্য যে মেজার আছে যে কমনলি যেটা করা হয় এটা অনেক রিসার্চ অ্যাক্টিভিটি সবগুলো ওয়েল অ্যাকসেপ্টেড না, তবে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়েছে যে বিএমআই এর পাশাপাশি যে ফ্যাট বডি ফ্যাটের একটা মেজার করে শরীরে কতটুকু ফ্যাট আছে, সেটা হলো যে স্কিন থিকনেস। যেন আমরা বলি যে তার চামড়া পাতলা, আবার কারো কারো চামড়া থিক। যাদের চামড়া থিক মানে তার ফ্যাট বেশি আছে। একটা হলো যে ওয়েস্ট মেজারমেন্ট, বাম পাশে সেটা দেখাচ্ছে, বছরে অন্তত একবার ওয়েস্ট মেজারমেন্ট হওয়া দরকার। বিএমআই এর পাশাপাশি এই ওয়েস্ট মেজারমেন্ট বা বডি ফ্যাট মেজারমেন্টও আপনাকে আপনার ওবেসিটি কতটুকু কোথায় আছে বা আপনার অবস্থান কোথায় সেটা মূল্যায়ন করা সম্ভব হয়। যেমন এটা ক্যালিপার দিয়ে এটা মাপে, বিভিন্ন জায়গায় করে, বাহুতে মাপে, ট্রাইসেপস বাহুতে এবং ডেল্টয়েড মাপে, এবং অন্যান্য জায়গায় এটা মাপা হয়। স্কিন গুলাতে থিকনেস যেখানে আছে সেখানে এটা মাপা হয়। এখানে এই চার্টটা তো একটা নর্মাল, এখানে এটা বিস্তারিত আপনাদের কিছু করার নেই। তবে আমার এই বক্তৃতা এটা আপনার রেকর্ড আকারে পরবর্তীতে আপনার ইমেইলে দেওয়া যাবে এই স্লাইড গুলা। এই জন্য এখানে দেখাচ্ছে যে বডি ফ্যাট পার্সেন্টেজ মেজারমেন্ট অফ চার্ট ফর ও ম্যান বাম পাশে, আর ডান পাশে হলো যে মেজারমেন্ট চার্ট ফর ওমেন। তো এগুলোতে আপনাদের বেশি মাথা ঘামানোর দরকার নেই। এটার চাইতে পিএমআই মেজারমেন্ট হলো উত্তম মেজারমেন্ট, এটাই সবার কাছে ওয়েল অ্যাকসেপ্টেড মনে হচ্ছে। আমরা এরপরে তারপরেও প্যারামিটার ওইটা এটা পাশাপাশি হয় কিনা, একই রকম হয় কিনা সেটা দেখতে হবে, বা বেশ কম থাকলেও কোনটা আপনি গ্রহণ করবেন সেখানে একটা মেজার হবে। এর পরবর্তী আমরা যাবো এটার রিস্ক কি আছে, সেটা আমরা আগেও বলেছি। সেই রিস্কটা এখানে আমরা মেনশন করছি যে এই যে ওয়েস্ট সার্কামফারেন্স মেজার করে, এটা দ্বারা যাদের এটা বেশি থাকে তারা ইনক্রিজ রিস্ক অফ টাইপ 2 ডায়াবেটিস, তাদের ডায়াবেটিস, অ্যাডাল্ট ডায়াবেটিস যেটা, সেটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাদের লিপিড হাই থাকবে, ডিসলিপিডেমিক ডিজিজ থাকতে পারে, হতে পারে, তাদের হাই ব্লাড প্রেশার হতে পারে, এবং তাদের কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজ হতে পারে। এবং কাদের হবে সেটা, যাদের বিএমআই এর রেঞ্জটা 25 থেকে 34.9 কিলোগ্রাম পার মিটার স্কোয়ার, যাদের রেঞ্জ এখানে আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আসুন আমরা নির্ধারণ করে নিই আমাদের হোয়ার ইউ আর, আপনি কোথায় আছেন। আমরা যে বিএমআই এর যে মেজারমেন্ট আমরা এতক্ষণ আমরা দেখিয়েছি বা বলেছি, আপনার যদি এখানে একটা ডেফিনিশন, বাই ডেফিনিশন এখানে আপনার ডায়াগনোসিস, আপনার লেভেল কোথায় এটা বলে দিচ্ছে। যদি আপনার বিএমআই 18.5 এর নিচে থাকে তাহলে আপনি আন্ডারওয়েট, অর্থাৎ দুবলা শরীর, বা আপনার আরো স্ট্রেংথ গেইন করার জন্য আপনার খাওয়া দাওয়া অন্যান্য বিষয়ে আপনার জিপি বা আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিতে হবে
কিভাবে আপনি ওয়েট গেইন করতে পারেন। আমাদের ফর্মুলা কিন্তু ঠিকই আছে যে কি আপনি নিচ্ছেন, কি আপনি খরচ করছেন, তারপরে যেটা থাকবে। যদি কম থাকে আপনার ঘাটতি হবে, আপনার আন্ডার ওয়েট হবেন। যদি বেশি হয় আপনার ক্রমান্বয়ে ওয়েট বেশি গেইনের দিকে যাবেন। যদি আপনার পিএমআই 18.5 থেকে 24.9 হয়, তবে আপনি হলেন আইডিয়াল। আপনার এই লেভেলটাই আপনার আইডিয়াল ওয়েট আছে, এই লেভেল আপনি মেনটেন করার চেষ্টা করবেন। আর যার বিএমআই 25 থেকে 29.9%, তিনি ওভারওয়েট। তাকে আমরা ওবেজ বলবো না, কিন্তু ক্রমান্বয়ে তিনি ওবেজের দিকে, স্থূলতার দিকে চলে যাচ্ছেন। যার বিএমআই 30 থেকে 39.9, তাদেরকে আমরা ওবেজ বলবো। আর যার 40 থেকে 49.9, তাদের বিএমআই কে তারা বলবো আমরা মরবিড ওবেজ বলছি। মানে এটা একটা মানে তারা ডিজিজড, মানে ওবেজ ডিজিজটাকে তাদের মেইন, তাদেরকে এটাকে একটা মরবিড কন্ডিশন বলবো। যদি 50 থেকে 50.9% হয়, সে হবে সুপার ওবেজ। আর যদি যার বিএমআই 60 থেকে 69.9, তাদেরকে আমরা সুপার ওবেজ বলবো। আর যার 70 আপ হবে তাকে আমরা হাইপার ওবেজ বলবো। কাজে আপনি বা আমি আমাদের বডি মাস ইন্ডেক্স অনুযায়ী আমাদের ওবেসিটি বা স্থূলতা কতটুকু, আমরা কোথায় আছি, এর মাধ্যমে আমরা নিজেরাই এটা বুঝে নিতে পারবো। সেখান থেকে আমাদেরকে সামনের দিকে অগ্রসর করতে হলে সেটা আমাদেরকে সামনে রাখতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান বলবো। এখানে আমি এটা বলি না যে ডক্টর হিসাবে ট্রিটমেন্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, কিন্তু মেডিকেল পার্সোনাল হিসাবে, একটা মেডিকেল ভলান্টিয়ার হিসাবে আপনাদেরও নিশ্চয় একটা ট্রিটমেন্ট প্ল্যান আছে, বা আপনারা যারা চিন্তা করেন যে আপনার মধ্যে স্থূলতা ওবেসিটি আছে, আপনারা একটা প্ল্যান মতো আপনারা কাজ করছেন। তবে আপনার সেই প্ল্যানকে সমৃদ্ধ করবে বা রিডিফাইন করবে, পুনর্নির্ধারণ করবে, একটা গাইডলাইন, একটা রোড ম্যাপ ঠিক করে দিবে, যদি আপনি এই কিছু আইডিয়াকে আপনার সামনে রাখেন। লাইফ স্টাইলের মডিফিকেশন আনতে হবে, যে আমাদের জীবনযাপন প্রণালীতে একটা পরিবর্তন আনতে হবে। এখন এক্সারসাইজটাকে এটা প্রথমে আমরা উল্লেখ করব, এবং এই এক্সারসাইজ যদি আপনি কি করতে পারে, এক্সারসাইজের ভূমিকাটা এখানে বলা হচ্ছে যে ইমপ্রুভস কার্ডিওভাস্কুলার ফিটনেস। আপনার হার্ট এবং ফুসফুসের ফিটনেসটাকে এটা ইমপ্রুভ করবে এক্সারসাইজ আপনাকে ওয়েট কন্ট্রোলে সহায়তা করবে। এক্সারসাইজ, যদি আপনি ইনসুলিন উপরে থাকেন, ইনসুলিন কাজ করে না, যেহেতু আপনার মধ্যে স্থূলতা বা ওবেসিটি আছে, ইনসুলিন কাজ করে না, যেহেতু ইনসুলিন যে জায়গাগুলোতে, যে রিসেপ্টরে যেখানে যায় কাজ করবে, সে জায়গায় ফ্যাট ব্লক করে রাখছে, তাকে কাজ করতে দিচ্ছে না। এই জন্য আপনাকে ইনসুলিন সেনসিটিভিটি, আপনার এক্সারসাইজ করা আপনাকে বাড়িয়ে দিবে, আপনার ক্ষমতা বাড়িয়ে দিবে। এবং যাদের এখনো ডায়াবেটিস হয়নি, অনেক সময় ইনসিডেন্টাল ডায়াবেটিস, এটা ইনসিডেন্স হয় বা সেটা আসে, সেই ডায়াবেটিস হওয়াটাকে, সম্ভাবনাকে কমিয়ে দিবে এই এক্সারসাইজ। আমাদের গোল যেটা থাকবে, সেটা আপনারা প্র্যাকটিস করেন, কেউ বেশি করেন, কেউ কম করেন। সেই গোলটা, লক্ষ্যমাত্রা হলো যে ব্রিস্ক ওয়াকিং, স্বাভাবিক হাঁটা, স্বাভাবিক থেকে একটু জোরে হাঁটা, এবং সেটা থাকবে 30 মিনিট অন্তত প্রতিদিন, এরকম 5 দিন, সপ্তাহে 5 দিন আমি হাঁটতে পারি। এটাই আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড। এই কাজটা যদি আমরা করি, ওয়েট লসের দিকে যদি আমরা নজর দিই, যদি ওয়েট লস আপনি করতে পারেন, এটা পরিমিত পরিমাণে স্ট্যান্ডার্ড অনুযায়ী যতটুকু করলে আপনার ক্ষতি হবে না, তাহলে তার মাধ্যমে এটা আপনাকে লিপিডকে কন্ট্রোল করতে, লিপিড কন্ডিশনকে ইমপ্রুভ করবে। লিপিড বেশি থাকলে সেটা কমাবে, ব্যালেন্স করার চেষ্টা করবে। আপনার আগেও বলেছি, ইনসুলিন সেনসিটিভিটি এখানেও বাড়াবে, আপনার ব্লাড প্রেশার লেভেলকে নর্মালের দিকে আনবে, উচ্চতা থেকে কমিয়ে আনবে, এবং আপনার ওই যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে দিবে যদি আপনি ওয়েট লস করতে পারেন। এখানে গোল হলো যে প্রাথমিক পর্যায়ে আপনি 10% বডি ওয়েট কমাবেন। এইটা যদি আপনি পারেন একটা পার্টিকুলার টাইমে, সেটা 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, আপনার কন্ডিশন অনুযায়ী আপনার জিপি এবং ডায়েটিশিয়ানের সাথে কথা বলে সেই পর্যায়ে যদি আপনি নিতে পারেন, সেটাই হবে আপনার জন্য অন্যতম একটা মানে অগ্রগামী ব্যবস্থা। এখানে আমি যে স্লাইডটাতে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি, আমি সরি, এখানে যে লাল কালারের কোনো ক্রস, আমার কোহোস্ট সেটাকে আমাকে হেল্প করতে গিয়েছিলেন, সেজন্য লাল কালারের দাগগুলা এসে গেছে একটা স্লাইডে।
উনি যদি এটাকে ইরেজ না করেন এটা থাকবে, তো এটা কন্টিনিউ করছে। এখানে যেটা আমি দেখিয়েছি যে এই চার্টটায় এর সামারিটা আমি নিয়ে এসেছি, একটা বই আছে এটার উপরে, প্র্যাকটিক্যাল গাইড টু আইডেন্টিফিকেশন, ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ওভারওয়েট অ্যান্ড ওবেসিটি ইন অ্যাডাল্ট। আপনারা বুঝতে পারছেন যে মানে প্রাপ্তবয়স্কদের স্থূলতাকে কমানোর জন্য একটা গাইড, ইভ্যালুয়েশন, আইডেন্টিফাই করার যে যতক্ষণ আমরা যেটা সেটা এখানে ওদের এই বইতে ডিসকাস করা হয়েছে। তার 3টা স্লাইড, আংশিক স্লাইড আমি এখানে প্রেজেন্ট করেছি। আর যেখান থেকে এটা আসছে সেটা হলো নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ ওবেসিটি। আমেরিকা কানাডা মিলিয়ে সম্মিলিতভাবে এটা করা আছে। এখানে যে স্টাডিতে তারা বলছে যে আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি থাকে, physical activity has direct and indirect benefit. Increased physical activity is important in effort to lose weight because it increases energy expenditure. যদি বাংলায় যদি সব কথাটা খুব সহজে তুলে আনি, সেটা হলো যদি আপনার ব্যায়াম, আপনার শারীরিক সক্রিয়তা, অ্যাক্টিভিটি আপনার শরীরের তাপ বিকিরণ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আর তাপ বিকিরণ ক্ষমতা, তাপ যত আপনার ব্যয় হবে, তাহলে সে তাপ চলে যাবে মানে আপনার ফ্যাটটা চলে যাবে। মানে আপনার প্রয়োজনীয় শরীরের প্রয়োজনীয় ফ্যাট এনার্জি দেওয়ার পরে অতিরিক্ত ফ্যাট এবং তাপ বিকিরণের মাধ্যমে সেটা চলে যাবে। এখন কথাটা হলো যে আপনি আপনার ওয়েট, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি কতটুকু রিডাকশন করবেন। এখন ওয়েট কমানোর চাইতে এখানে বলতেছে ওয়েট তখনই কমবে যদি আপনার যে ডেইলি যে ক্যালোরি, এটা একটা ক্যালকুলেশন, এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা সবচেয়ে ভালো করতে পারেন আপনার ডায়েটিশিয়ান এবং আপনার ফিজিশিয়ান। তাদের সম্মিলিত কোওয়ার্ক প্লাস আপনার সহযোগিতা মিলিয়ে আপনার কত ক্যালোরি আপনি ডেইলি কমাবেন। অর্থাৎ আপনি যদি একটা মনে করেন যে আপনি যে খানাটা খাচ্ছেন, খাওয়ার ক্যালোরির পরিমাণ আছে 2500 ক্যালোরিজ। আমি একটা উদাহরণ বলছি। এখন আপনার যদি টার্গেট হয়, এই স্টাডি বলছে, এই নর্থ আমেরিকান অ্যাসোসিয়েশন স্টাডি অফ ওবেসিটি, তারা একটা গাইডলাইন দিয়েছে মেয়েদের দৈনিক ক্যালোরির খাদ্য তালিকায় এমন খাদ্য থাকবে, এমন সুষম খাদ্য থাকবে যেটা ক্যালোরির পরিমাণ হবে 1000 থেকে 1200 ক্যালোরি প্রতিদিন ফর মোস্ট ওমেন। ঠিক তদ্রুপভাবে তারা মূল্যায়ন করেছে একজন পুরুষের জন্য ক্যালোরির পরিমাণ হবে 1200 থেকে 1200 থেকে 1600 ক্যালোরি প্রতিদিন। অর্থাৎ এই ক্যালোরি অনুমান হিসাব করে আপনার খাদ্য তালিকা নির্ধারণ করব। আমরা পরবর্তী স্লাইডে সেটা যাব, তখন আপনাদের কাছে খুব ক্লিয়ার হবে যে ক্যালোরি অনুযায়ী আপনার খাদ্য তালিকা কি হবে। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে যে এখানে আমি পরবর্তী স্লাইডে যাচ্ছি, এখানে এই কথাটা বলেছে যে এই যে এটা বলা হচ্ছে যে আপনি যদি প্রতিদিন, আমি যেটা বলতেছিলাম যে আমার যদি আমি ক্যালোরি এখন আমার নিয়ে খাদ্য তালিকার 2500, আমার দরকার হলো 1600, তাহলে 16 আরো যে 900 যদি যায়, আমি প্রতিদিন যদি কমায় আনি, যে 500 থেকে 1000 করে কমায় আনি, একটা পর্যায়ে আনি যেন আমি 1600-র উপরে থাকি। সেইভাবে যদি আমি করি, 1 সপ্তাহ করলে 1 থেকে 2 পাউন্ড প্রতি সপ্তাহে আমার ওজন কমে আসবে। এটা একটা স্ট্যান্ডার্ড, এটা একটা গোল্ড স্ট্যান্ডার্ড, এটা আপনি সামনে রাখতে পারেন। এখন আমরা সুষম খাদ্য তালিকা ঠিক করার জন্য একটা জিনিস খুব ভালোভাবে জেনে নিতে হবে, সেটাকে বলা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। তাহলে কথাটা হচ্ছে যে গ্লাইসেমিক ইন্ডেক্স কি এবং কেন, এটা কি বুঝাচ্ছে? এখানে দেখেন আপনি 3টা সার্কেল আছে, GI0 গ্রিন। আমি দেখাচ্ছি যে 3টা সার্কেলের বাম পাশের সার্কেলটা হলো যে এই যে এটা লো GI, আরেকটা হলো মাঝেরটা হলো মিডিয়াম GI, আর ডান পাশেরটা হলো হাই GI। লো GI অর্থাৎ যে খাদ্য তালিকায় যে 0 থেকে একটা পার্সেন্টেজ দেখাইছে, মিডিয়াম GI তে 0 থেকে একটা পার্সেন্টেজ আছে, হাই GI হলো 100%। এখানে দেখেন যে অ্যাপল দেখাচ্ছে, এখানে একটা অ্যাপল না, পিয়ার্স এবং অ্যাপল ওই জাতীয় কিছু, এটা হলো লো GI এর মধ্যে পড়ে। আর হাই ওইদিকে মাংস, অন্য স্ট্রবেরিও মাঝামাঝি আছে। আমরা যদি এখানে যেটা বলা হচ্ছে যে এটা একটা করছে কার্বস, আমরা যেটা খাই কার্বোহাইড্রেট ফুড, আমরা চাল, আটা, রুটি,
ফল যা কিছু আমরা খাই দুধ সেগুলাকে একটা র্যাঙ্ক করা হয়েছে যে 0 থেকে 100 এখন এই র্যাঙ্কে কোন খাদ্যটা কতটুকু কোন র্যাঙ্কে আছে সেটা যদি আপনি বুঝেন আপনার খাদ্য তালিকা নির্ণয় এটা সহায়তা করবে। এখন এই গ্লাইসেমিক ইন্ডেক্স কি এবং কেন যদি এটাকে আবার যদি আমরা দেখি এটা একটা গ্রাফের মাধ্যমে আমরা দেখাচ্ছি এখানে যদি আপনাকে যে খাদ্যগুলো দেওয়া হবে সে খাদ্যগুলো দিয়ে যদি 2 ঘন্টা নিচে দেখেন টাইম ইন আওয়ার্স 2 ঘন্টা অবজার্ভ করা হয় তারপরে যদি আপনার ব্লাড নেওয়া হয় ব্লাড টেস্ট করা হয় আর অপরদিকে আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে উঠে 1 ঘন্টার মধ্যে যা এক আছে এই দেখেন 1 ঘন্টার মধ্যে যে খাদ্যগুলো আপনি খেলেন যেটা হাই করে রেড কার্ভটা উপরে নিয়ে গেল সেটা হলো হাই জিআই গ্লাইসেমিক ইন্ডেক্স হাই সেটা হলো র্যাপিডলি ডাইজেস্টেড অর অ্যাবজর্বড কার্বোহাইড্রেটস এটা খুব 1 ঘন্টার মধ্যে এটা হাইস্ট লেভেলে নিয়ে গেল চূড়ায় নিয়ে গেল এই গ্রাফের। আর মিডিয়াম লো আছে আবার কিছু আছে যেমন হলুদ কার্ভটা সেটা হলো যে স্লোলি ডাইজেস্টেড অর অ্যাবজর্বড কার্বোহাইড্রেটস দেখেন যে এটা স্লোলি গ্রাফটা উঠছে এটার পিকে এসে আবার স্লোলি একটা স্বাভাবিক ফ্ল্যাট হয়ে এটা 2 ঘন্টা পর্যায়ে যায় এটা বেস লাইনে গিয়েছে। তো এই যে মেজারমেন্ট কোনটায় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুডের আর কোনটা লো আপনার খাদ্য তালিকার সেটার মাধ্যমে একটা স্কোরও আমি পরবর্তীতে স্লাইডে দেখিয়ে দিব এবং আপনারা এই স্লাইড আপনারা ইমেইলে বা আপনারা স্লাইডগুলো পেয়ে যাবেন তখন আপনারা নিজেরা আরো গভীরভাবে দেখতে পারবেন। তাহলে আমরা হাই জিআই কোনগুলা লো জিআই গ্রেড করা হয়েছে গ্রুপ করা হয়েছে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 পরবর্তী স্লাইডে আমরা সেটা যাচ্ছি। এখানে যে এই গ্লাইসেমিক ইন্ডেক্সের আগের গ্রাফের হাই জিআই ভার্সাস লো জিআই ফুড এখানে যেটা দেখানো হচ্ছে যে দেখেন লাল সার্কেলটার ভিতরে যে খাদ্যগুলোতে যেগুলোতে হাই জিআই হয় সেটা হলো চিপস বিস্কিটস কেকস আইসক্রিম ডেটস জেসমিন রাইস পটেটোজ প্রসেসড ফুড ওয়াটারমেলন হোয়াইট ব্রেড এগুলো হলো হাই জিআই যেটা 1 ঘন্টার মধ্যে ব্লাড সুগারকে তুঙ্গে নিয়ে যাবে। আর লো বা মিডিয়াম জিআই যেটা 1 ঘন্টার মধ্যে সেটা হলো যে বাসমতি রাইস ভেজিটেবলস লেন্টিলস পাস্তা হোল গ্রেন ব্রেড ওটস অরেঞ্জেস। তো এইটার মাধ্যমে আরো পরবর্তী স্লাইডে এটা যেটা আমি দিয়েছি যে গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী গ্রুপ 1 হলো লো যেটা ওটার ইন্ডেক্স হলো তার গ্রেড হলো 55 or less 55 or less out of 100। গ্রুপ 2 হলো 56 to 69 মিডিয়াম গ্রুপ। গ্রুপ 3 হলো হাই গ্রুপ যেটা 70 এবং 70-এর উপরে 100% পর্যন্ত। এই পুরা আজকের এই বক্তৃতায় তালিকায় পড়া সম্ভব না তো আপনি দেখে নেবেন যেমন হাইয়ের মধ্যে হলো গ্লুকোজ বা ডাইরেক্ট সুগার হোয়াইট ব্রেড মাঝের হলো হোয়াইট সুগার সুক্রোজ তারপর হোল হুইটের হলো বিভিন্ন এনরিচড হুইট তারপরে রেইসিনস প্রুনস এইসব জিনিস আছে আইসক্রিম আছে ব্যানানা আছে এগুলোর মিডিয়ান গ্রুপে 56 to 70 69 or 70। আর গ্রুপ হাই হলো গ্লুকোজ আছে গ্রেপ সুগার আছে এক্সট্রাক্ট আছে হোয়াইট আছে এগুলো হলো হোয়াইট ইয়েলো পটেটোজ এগুলো আছে 83%। আমি যদি পরের স্লাইডে যাই আর একটু ইজি হবে যে আমাদের যে খাদ্য তালিকা সেখানে এখন এখান থেকে আমরা সবকিছু আমরা পড়বো না কিন্তু আমি শুধু 2-1টা উল্লেখ করি। মনে করেন যে আপনি ব্রেকফাস্টে কর্নফ্লেক্স খান আপনি মনে রাখবেন হাই জিএর 81 +- 6 আপনি যে কর্নফ্লেক্স খান সেটাতে এরকম থাকে। আবার আপনি যদি রাইস পরিজ খান সেখানে 70 +- 9 হাই জিআই। আপনি যদি ইনস্ট্যান্ট ওট পরিজ খান 79 +- 3। আবার যদি আপনি যদি মিলেট পরিজ খান সেটা কম। এটা একটা আইডিয়া যে ব্রেকফাস্টের মেইন সিরিয়াল আপনি কোনটা নেবেন ঠিক করবেন। আপনি যে ফ্রুট খান এটা অবশ্য সবগুলোই পড়ার মতো তেমন 2-1টা যেমন আপেল যদি র খান সেটা হলো 36 আপনি জিআই ইন্ডেক্স। অরেঞ্জ যদি র খান 43 বানানা যদি খান 51 পাইনঅ্যাপেল খান 59 ম্যাঙ্গো যদি খান 51 আপনি যে ওয়াটারমেলন খান 76। আমরা জানতাম ওয়াটারমেলন স্বাস্থ্যের জন্য খুব ভালো হ্যাঁ খুব ভালো কিন্তু আমরা আজ দেখতেছি আমি নিজেও পার্সোনালি আগে খেয়াল করিনি এটা হাই গ্লাইসেমিক 76 +- 4 অর্থাৎ 78 পর্যন্ত। এভাবে একটা আপনার যেগুলো ইম্পর্টেন্ট ফ্রুট আপনার দেখতে হবে কোনটা আপনার জন্য স্ট্রবেরি খুব কম 49 পিচেস খুব কম 43 ডেটস র যদি খান 42 অ্যাপল জুস যদি খান 41
অরেঞ্জ জুস খান যে চিনি ছাড়া তাহলে 50, তো এই নিচের এগুলো এই ফলগুলো যেন আপনার সেফ ফল কোনটা সেটা আপনাকে চিহ্নিত করে নিতে হবে। এখানে কমন ফুডের মধ্যে গেলাম, যেমন যেমন এখানে আছে যে আপনি যে হোয়াইট হুইট ব্রেড খান তাহলে 75 হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের আপনি খাচ্ছেন। আপনি যদি আরো আছে হুইট রুটি যদি খান 62%, করন টর্টিলা যেটা আমরা এখানে কানাডিয়ান বাজারে পাই সেটা যে কিন্তু কম আছে, 46% আছে। এই জন্য ব্রাউন রাইস যদি খান 68, এটা হাই, কিন্তু সুইট করন 28, কোনোটা আছে। রাইস নুডলস যদি খান 53। এভাবে আপনার খাদ্য তালিকাতে আপনি আপনার ওই যে ক্যালোরি হিসাব করার জন্য কোনটা বেশি হাই সেটা আপনি দিবেন না, কিন্তু যেগুলোর জিআই ইন্ডেক্স কম আছে সেগুলো যে আপনি খাদ্য তালিকায় নেন সেটাই আপনার জন্য উপযোগী হবে। ভেজিটেবলের মধ্যে মনে করেন আপনি পটেটো যদি বয়েল খান 78, পটেটো যে ইনস্ট্যান্ট ম্যাশ খান 87, এইভাবে বিভিন্ন পর্যায়ের আছে। আপনি যদি পাম্পকিন খান 64, তারপরে গ্রিন ব্যানানা যদি খান তাহলে 55, এখানে কম আছে। এভাবে নেন। ডেইরি প্রোডাক্টের মধ্যে মিল্ক ফুল ফ্যাট খেলে 39, এটা কম। মিল্ক স্কিম 37, আইসক্রিম খেলে 51, সুগার কম ছাড়া যদি খান আপনি। ইয়োগার্ট খেলে 41, এভাবে আছে। রাইস মিল্ক খেলে সেটা হলো 86 ±7। লেগুমিন ডালের ব্যাপারে এখানে আছে। স্ন্যাক প্রোডাক্টে কিন্তু আমরা যেসব স্ন্যাক খাই, চকোলেট খাই, পপকর্ন খাই, পটেটো চিপস খাই, এখানে কিন্তু বলা আছে, এখান থেকে আপনি দেখতে রাইস ক্র্যাকার্স খেলে সেটা সবচেয়ে 87। আপনি যদি ডায়াবেটিস রোগী, আপনার পকেটে কিছু থাকা দরকার, সেক্ষেত্রে যদি আপনি চকোলেট না খায় যদি রাইস কেক খান ওয়ালমার্টে না জায়গায়, তাহলে 87, তাহলে এটা আপনার ওই ক্ষেত্রে কিন্তু এটা আপনার জীবন সঞ্চালনে জীবন রক্ষাকারী একটা জিনিস, যেটা হাই হইলো এটা আপনি পকেটে রাখতে পারেন। সুগার ফ্রুক্টোজে কম, যেমন ফ্রুট সুগারে কম থাকে। তারপরে সুক্রোজ খালি 65 ±, কিন্তু আপনি যদি গ্লুকোজ চিনি খান তাহলে এটা 103% আপনার গ্লাইসেমিক ইন্ডেক্সের। আপনি যদি মধু খান সেটা তো কম আছে 61। এখন কথা হলো যে আমরা যে কন্ট্রোলগুলোর কথা ইন্ডেক্স আপনার খাদ্য তালিকার বললাম, ক্যালোরির হিসাব বললাম, সে অনুযায়ী আপনার ফুডকে এখন আপনার ক্যালোরিওয়ালাটা ডায়েটিশিয়ান ঠিক করে দেবে। আপনি যদি 1200 ক্যালোরি বা 1600 ক্যালোরি চান তাহলে আপনি ব্রেকফাস্টে কি খাবেন ওই হিসাব করে প্রত্যেক ফুড আইটেমের এগেনস্টে ক্যালোরি হিসাব করে বলে দিবে এই পরিমাণ খেলে আপনার 1200 ক্যালোরির মধ্যে আপনি মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার এবং বিভিন্ন স্ন্যাক হয়ে যাবে। এরকম একটা খাদ্য তালিকা আপনাকে নির্ধারণ করে নিতে হবে। এরপর আমরা দেখবো যে ডায়াবেটিক কন্ট্রোলের জন্য একটা আপনি কি করবেন, যে এখানে যে আপনার HbA1c একটা রিডিং আছে, সেটার উপরে অনেক কিছু নির্ভর করে। সেটার জন্য একটা রেঞ্জের মধ্যে থাকে, সেই রেঞ্জটা হলো 6.5 থেকে 7% যদি থাকে। এই থেকেও মন্দ না যাদের পুরানো ডায়াবেটিস আছে, কিন্তু আপনাকে ডায়াবেটিস কন্ট্রোল আমাদের আলোচনার বিষয় না, কিন্তু আমাদের যেটা আপনার খাওয়ার আগে আপনার সুগার থাকতে হবে 90 থেকে 100, 130 বা 5 থেকে 7 যেটা আমরা মাপি এখানে, আর খাওয়ার বড় হতে হবে 180-র মধ্যে, অর্থাৎ আপনার 10-এর নিচে থাকতে হবে। আপনার যদি ব্লাড প্রেশার, সেটা একটা টার্গেট থাকতে হবে, আপনার গোল হবে, আপনার লক্ষ্যমাত্রা থাকবে আপনার ব্লাড প্রেশার হবে আপনার 130-এর মধ্যে, 85-এর মধ্যে। এখন একটা কথা হলো যে আমরা আলোচনা প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, যে আপনাকে ওবেসিটি কমাতে হলে স্মোকিংটাকে আপনাকে ছাড়তে হবে, কারণ স্মোকিং এর অনেকগুলো ডিমেরিটস আছে। এটা পাসিভ আর অ্যাক্টিভ, আপনি নিজে খান বা কেউ খাচ্ছে আপনি পাশে আসেন, সেটা আপনার স্মোকিং হচ্ছে। কাজে দুটোটা হার্মফুল। স্মোকিংকে আপনাকে কমিয়ে বন্ধ করে দিতে। মেজর রিস্ক ফ্যাক্টর গুলো হলো যে স্মোকিং যারা করে, ধূমপান যারা করে, তাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় এবং মেটাবলিক সিনড্রোম যে ডিজিজটা আমি আগে আলোচনা করেছি সেটার সম্ভাবনা অনেক বেশি থাকে। আরেকটা হলো কতগুলো ম্যাক্রোভাস্কুলার ডিজিজ, যেমন পালমোনারি ভাস্কুলার, হার্ট এবং লাং ডিজিজ এবং মায়োকার্ডিয়াল ইনফেকশন, হার্ট স্ট্রোকের সম্ভাবনা অনেক বেশি থাকে। আর মাইক্রোভাস্কুলার অনেকগুলো কমপ্লিকেশন, আপনার চোখের কষ্ট, আপনার অন্যান্য কষ্ট, এগুলো বেড়ে যেতে পারে। ক্যান্সার রিস্ক থাকতে পারে যদি স্মোকিংকে আমাদের পরিহার করতে হবে। আরেকটা হলো যে আমরা ঘুমের কথাটা ভুলে গেলে চলবে না। ঘুমকে আমি নিজের জন্যও বলি, ঘুমকে একটা অ্যাডিকুয়েট রেঞ্জে আনতে হবে। ঘুমাতে হলে ঘুমের পরিবেশন নিতে হবে। 6 থেকে 8 ঘন্টা ঘুমানো নর্মাল। বাচ্চাদের জন্য আরো বেশি, বৃদ্ধদের জন্য আরো বেশি ঘুমাতে হবে। আবার এটা মনে রাখতে হবে যে আমি প্রথমেই কথা বললাম না, আমরা অতি ঘুম জানা হয় যে আমি ভালোভাবে রিল্যাক্স করছি,
আমি 12-14 ঘন্টা ঘুমালাম, পরবর্তী আমি কাজ ভালো করব, সেটা মানে আমি এই 12-14 ঘন্টা ঘুমে আমার মধ্যে অনেক ওয়েট, অনেক কোলেস্টেরল আমি খাদ্য তালিকা যেটা কাজে লাগালাম না, ফুয়েল বার্ন করলাম না, আমি ফুয়েলকে আমি জমিয়ে রাখলাম, তখন সেগুলো ফ্যাট হিসেবে আমার শরীরে জমা হলো। এই জন্য ঘুম যদি ঠিক মতো আপনি না যান, তাহলে আপনার যে রিস্ক হবে, হার্ট ডিজিজ বাড়বে, স্ট্রোকের সম্ভাবনা থাকবে, ডায়াবেটিস হতে পারে বাড়বে, ওবেসিটি আপনার স্থূলতা বেড়ে যাবে, আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। এখন কথা হলো যে আমরা শুধু ওবেসিটি এবং ডায়াবেটিস সবার জন্য যে লেটেস্ট একটা ট্রিটমেন্ট অপশন আছে, যারা হাইপার ওবেস, সুপার ওবেস, মরবিড ওবেডিটি যাদের আছে তাদের জন্য একটা সার্জারি মডার্ন হয়, সেটা হলো যে একটা সার্জারির দ্বারা যে প্যাটের যে সাইজ আছে সেটাকে একটা সাইজটাকে ছোট করা যায়। আপনি দেখেন বাম পাশের ফিগারে প্যাটের যে স্টোমাক, এটা কত বড়, ক্রমান্বয়ে কাটিয়ে এটা এই যে ডাইন পাশেরটা হলো এক্সট্রিম, এটা অধিকাংশ একটা সার্জারি করে দেওয়া আছে, সাইজটা থাকবে ছোট, আমার যে এরর ইন্ডিকেটর এরকম। এই অপারেশনটাকে রক্সেন ওয়াই গ্যাস্ট্রিক বাইপাস করে, মানে একটা স্লো প্রসেস করে দিব, অল্প অল্প ন্যারো টিউব দিয়ে, ন্যারো টিউব থেকে ন্যারো টিউবে খাদ্য কমে আসবে, এতে করে আপনার খাদ্যের ক্রমান্বয়ে একটা হ্যাবিট হয়ে যাবে যে আপনার খাওয়া অনেক পরিমিত হয়ে যাবে, সেটা আপনার বলে, এটা একটা সর্বশেষ এটা মডার্ন চিকিৎসা, চূড়ান্ত পর্যায়ের একটা চিকিৎসা। আর একটা হলো এখানে যে একটা রিসার্চের কথা আমরা বলেছি, সেটা বিটা ট্রফিন একটা জিনিস বলেছে, একটা হরমোনের কথা বলেছে। আমরা জানি যে ইনসুলিন আসে বিটা সেলস অফ প্যাঙ্ক্রিয়াস থেকে, প্যাঙ্ক্রিয়াস জুইস থেকে। মাইসের প্যাঙ্ক্রিয়াসে হার্ভার্ড ওয়ালারা যে স্টাডি করেছে ইউনিভার্সিটি, তারা দেখেছে যে ওখানে এই যে মাইসের যে একটা জিনিস আছে, মাইসের মধ্যে সে হরমোনটা হলো বিটা ট্রফিন, সেটা যদি ইনজেক্ট করে দেয়, এখন আমরা ডেইলি ইনজেকশন নিচ্ছি ইনসুলিন, সেটা না নিয়ে তারা আরো স্টাডি পর্যায়ে আছে, তারা বলছে যে ইভেন উইকলি বা মান্থলি নিয়ে যদি বিটা ট্রফিন দেওয়া হয়, মাসে বা সপ্তাহে একবার দিলেও ওই ব্যক্তির ব্লাড সুগার ভালোভাবে মেনটেন করবে। তাহলে আমরা আজকের আলোচনা এ পর্যায়ে শেষ করছি, এবং আমি বলে রাখি যে এই ওয়েট ব্যালেন্সের জন্য, স্থূলতাকে কন্ট্রোল করার জন্য, ওবেসিটিকে কন্ট্রোল করার জন্য এক্সারসাইজের উপরে বা কি ধরনের এক্সারসাইজকে সেটা আরেকটা সেশন দাবি করে, হয়তো আমরা ভবিষ্যতে সেটা করার চেষ্টা করব। তো আপনারা যে ধৈর্য ধরে যারা ফেসবুক লাইভে আছেন, যারা ডাইরেক্ট জুমে আছেন, আপনারা শুনলেন, আপনাদের সকলকে ধৈর্যের সহিত আজকের আমার এই আলোচনা করার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি। পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ড্যানফোর্থ ইসলামিক সেন্টারকে, যারা সিনিয়রদের জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাকে ইনভাইট করেছেন, আমাকে এই বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, প্রিপারেশন নেওয়ার সুযোগ করেছেন, এবং ভবিষ্যতে তারা দিবেন। সাথে সাথে আমি উড গ্রিন কমিউনিটি হেলথ সেন্টার এবং টরন্টো পাবলিক হেলথকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সরকারি সংস্থাগুলো সিনিয়রদের জন্য, মিডল এজের জন্য, সকল নাগরিকের জন্য এই ধরনের অনেক সুযোগ সুবিধা গ্রুপ করে দিয়েছেন ভলান্টারি এজেন্সির মাধ্যমে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসুন আমরা যেন আমরা এই করোনার যুগে নিরাপদ দূরত্বে আমরা চলি, আমরা যেন আমাদের ফেস মাস্ক ব্যবহার করি, আমরা যেন ডেইলি অ্যাক্টিভিটি থাকি। আপনি অন্যকে হুকুম দিয়ে এটা করো এটা না করি, আপনি যেন কিছু কিছু কাজ করেন, আপনার পারিবারিক সিডেন্টারি অ্যাক্টিভিটি বাড়িয়ে দেন, আপনার ব্যায়াম বাড়িয়ে দেন, আপনার চলাচলা বাড়িয়ে দেন। আমরা আরেকদিন আলোচনা করব পদচারণা, ফুট স্টেপের মাধ্যমে আপনি যদি 8,000 যদি আপনার পা ওঠানামা করে, তাহলে আপনি যদি আবার 4 কিলোমিটার পর্যন্ত ডেইলি এরভাবে করতে পারেন, সেটা আপনার ব্যালেন্স হেলথের ব্যালেন্স মেনটেন করতে সক্ষম হবে। আগামীর আলোচনার সুযোগ রেখে আজকের প্রশ্নোত্তর পর্বে যাওয়ার জন্য আজকের এই আলোচনা আমি এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ ডাক্তার শিবলীর রহমানী ভাই আজকের এই চমৎকার আলোচনার জন্য। আমরা প্রশ্ন পর্বে যাব। কারো যদি প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করে কথা বলতে পারেন প্লিজ। রেকর্ডিংটার জন্য চলে। কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন অথবা আনমিউট করতে পারেন। ভয়েস আনমিউট করে কথা বলতে পারেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন। এতক্ষণ ধরে শুনেছি, অনেক ভালো লেগেছে। তা আমার কোশ্চেন এটা যে এটা কতদিন পর্যন্ত কন্টিনিউ হবে আপনাদের এই প্রোগ্রামটা? অনেক ধন্যবাদ আপা। আমাদের এটা মার্চ 2022 পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহু খাইরান। আমরা আসসালামু আলাইকুম। চেষ্টা করব যে বসতে সবসময়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের এক্সারসাইজ প্রোগ্রাম হবে। আপনাদের সবাইকে এক্সারসাইজ প্রোগ্রামে অংশগ্রহণের দাওয়াত দিয়ে আজকে এই প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী বুধবারে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।